এবার আমরা ঋণাত্মক বিচ্যুতি সম্পর্কে জানব। দুটি সম্পূর্ণ মিশ্রণযোগ্য উদ্বায়ী তরলের কথা ভাবি আমরা একটু। যেমন মনে করো দুটি তরল হচ্ছে একটা এ একটা বি। এবার যদি দেখা যায় যে এই এ এবং বি তরল দুটো মেশাবার পর এ আর বি এর মধ্যে যে আকর্ষণ বল রয়েছে সেই আকর্ষণ বলের মান দুটো এ অণুর মধ্যে অথবা দুটো বি অণুর মধ্যে যে আকর্ষণ রয়েছে তার থেকে বেশি। তার মানে কি এ আর বি মেশাচ্ছ, এ আর বি এটার মধ্যে এই দুটো তরল এ আর বি এদের নিজেদের মধ্যেই আকর্ষণ বল অনেক বেশি রয়েছে। যদি এদের নিজেদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকে তাহলে কি করবে, এ বি কে আটকে রাখবে, বাষ্পীভূত হতে দেবে না, বা বি করবে কি এ কে আটকে রাখবে, বাষ্পীভূত হতে দেবে না। আর যদি বাষ্পীভূত হতে না দেয় তাহলে কি হবে, বাষ্পের মধ্যে কম সংখ্যক এ থাকবে আর কম সংখ্যক বি থাকবে। আর যদি বাষ্পে কম সংখ্যক এ আর কম সংখ্যক বি থাকে তাহলে রাউল্টের সূত্র থেকে যতখানি বাষ্পচাপ পাওয়ার কথা তার থেকে আমরা বাষ্পচাপ কম পাবো এই ক্ষেত্রে। আর বাষ্পচাপ যদি কম পাই তাকে আমরা বলবো ঋণাত্মক বিচ্যুতি। আচ্ছা, এবার একটা জিনিস বুঝে রাখো যে যেহেতু এখানে দুটো তরল এ আর বি এদের মধ্যে আকর্ষণ বলের মান বেশি, তাই ধরো এ তরল নিয়েছো তুমি 20 ml আর বি তরল নিয়েছো 30 ml, তাহলে এদের মোট আয়তন 50 ml হবে না, 50 ml এর কম হবে, 50 ml এর কম হবে। ধরো আমি এক্সাম্পল বলছি 49 ml হবে। কেন 49 ml হবে এর আগেও আমি বলেছি, সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আমি বলেছি যে যখন এই দুটোর মধ্যে আকর্ষণ বল বেশি থাকে তখন কি হয়, অণুগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে, তাদের গড় আণবিক দূরত্বটা সেটা কমে যায়। আর যদি গড় আণবিক দূরত্বটা কমে যায় তাহলে কি হবে, আয়তনের ঘাটতি হবে, আয়তনের সংকোচন হবে, আয়তন কমে যাবে। এবার এই ধরনের এরকম ধর্ম সাধারণত তোমার অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের মিশ্রণ প্রদর্শন করে। তো এবার দেখো এই একই ধরনের জিনিস যদি আমি জিজ্ঞেস করি যে অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম এর মিশ্রণ কেন ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, তখন তোমরা বলবে যে তাহলে এটা খুব সহজেই এটা উত্তর করা যায়। যেমন অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম এর মধ্যে আকর্ষণ বলের মান অ্যাসিটোন অথবা ক্লোরোফর্ম মানে ইন্ডিভিজুয়াল অণুগুলির মধ্যে আকর্ষণ বলের থেকে বেশি। যেহেতু আকর্ষণ বলের থেকে বেশি তাই অ্যাসিটোন এবং ক্লোরোফর্মের মিশ্রণ এর বাষ্পীভূত হওয়ার প্রবণতা কম। যেহেতু বাষ্পীভূত হওয়ার প্রবণতা কম তাই বাষ্পচাপ কম। বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা কম। যেহেতু রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা কম তাই এক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন দেখা যাবে। তো আমরা যদি এবার এই ঋণাত্মক বিচ্যুতি এর ক্ষেত্রে বাষ্পচাপ ভার্সেস মোল ভগ্নাংশ প্লট করি, তো এদিকে মনে করো বাষ্পচাপ নিচ্ছি, এদিকে হচ্ছে মোল ভগ্নাংশ নিচ্ছি। ধরো এর মোল ভগ্নাংশ হচ্ছে x1 আর বি এর মোল ভগ্নাংশ হচ্ছে x2। তো এখানে মনে করো x1 নেই, মানে x1 শূন্য, যা আছে সম্পূর্ণ হচ্ছে বি মানে হচ্ছে x2 1। তাহলে বি এর ক্ষেত্রে তাহলে বিশুদ্ধ বি রয়েছে এখানে, এ তো নেই, তাহলে বিশুদ্ধ বি থাকলে পরে বি এর বাষ্পচাপ মনে করো এটা P2 0, বিশুদ্ধ বি এর বাষ্পচাপ। তো এদিকে কি করছি আমি, যত এদিকে যাচ্ছি তত কি এর পরিমাণটা বাড়াচ্ছি, মানে এর মোল ভগ্নাংশ বাড়ছে। মনে করো এখানে x1 হচ্ছে হলো 0.1 আর x2 হচ্ছে হলো 0.9। কেন? যাতে দুটোর যোগফলটা 1 হয়।
0.1 সাথে 0.9 যোগ করলে কত 1 হবে। মূল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা জানি। এইভাবে ক্রমাগত বাড়তে 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 ধরো এখানে হচ্ছে x1 হচ্ছে হলো 0.7, x2 হচ্ছে হলো 0.3 হবে, তাহলে বাড়তে বাড়তে এখানে গিয়ে x1 যা আছে সব a মানে x1 1 আর b মানে x2 নেই। তাহলে সেক্ষেত্রে যেহেতু শুধু x1 মানে হচ্ছে এই আছে, এ তরলটি এখানে আছে, মানে যে দ্রবণ সেটা এ তরল দিয়েই তৈরি হয়েছে, বি দ্রবণ বি 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 মানে এর সাথে বি মেশানো নেই এখানে, বিশুদ্ধ এ, তার মানে বিশুদ্ধ এ, তার মানে বিশুদ্ধ এর বাষ্পচাপ সেটা হচ্ছে মনে করো P10। তাহলে আমরা কি জানি যে দেখো এদিক থেকে এর পরিমাণটা ক্রমাগত বাড়ছে, তাহলে এর বাষ্পচাপটা ক্রমাগত বাড়বে, বাড়তে 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 সেটা P10 সমান হবে। আবার দেখো এদিকে x2 পরিমাণটা ক্রমাগত কমছে, কমতে কমতে শূন্য হয়ে গেছে, তাহলে এটা এখানে বি এর ক্ষেত্রে বাষ্পচাপটা ক্রমাগত কমতে থাকবে। তাহলে এটা কার গ্রাফ? এটা হচ্ছে হলো P2 ক্ষেত্রে P2 সমান সমান P2 x2 P2 0, এটা কার গ্রাফ? এটা হচ্ছে P1 সমান সমান x1 ইন্টু P10। আচ্ছা, এইটা কার গ্রাফ? এটা হচ্ছে দুটো তরলকে যখন মেশানো হবে a আর b, তখন যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণের উপরে বাষ্পচাপ, দ্রবণের উপরে যে বাষ্পচাপটা থাকবে, তাহলে দ্রবণের উপরে বাষ্পচাপটা কি হবে? এই a এর বাষ্পচাপ আর b এর বাষ্পচাপ, a এর বাষ্পচাপ আর b এর বাষ্পচাপের যোগফল হবে। তাহলে ধরো p সমান সমান P1 প্লাস P2 সমান সমান P1 সমান সমান x1 P10 প্লাস x2 P20। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা বোঝো, এইটা কিন্তু তখন হবে যখন দুটো তরল রাউল্টের সূত্র সম্পূর্ণভাবে মেনে চলবে এবং আদর্শ দ্রবণ হবে। কিন্তু আমরা যেটা পড়ছি সেটা অনাদর্শ দ্রবণ, সেখানে কি নেগেটিভ বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন হয়েছে, মানে রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত যে বাষ্পচাপ, এইগুলো হচ্ছে যদি রাউল্টের সূত্র মেনে চলতো তাহলে আমরা বাষ্পচাপের ভ্যালুগুলো এরকম পেতাম, তার থেকে কম। তাহলে সেক্ষেত্রে দ্রবণের সেক্ষেত্রে কি হবে বাষ্পচাপের? তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম নিচের দিকে, এরকম নিচের দিকে গ্রাফটা হবে। তাহলে নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতির গ্রাফ কোনটা হবে? এই যে ডটেড লাইন যেগুলো আমি দেখাচ্ছি, নিচের দিকে নিচের দিকে। আর যদি পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি হতো, সেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি, সেক্ষেত্রে তাহলে ডটগুলো উপর দিকে হতো, মানে সেক্ষেত্রে গ্রাফটা উপরের দিকে হতো, উপরের দিকে ডট 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 উপরের দিকে হতো। আচ্ছা, তাহলে এই সলিড লাইনটা কি? সলিড লাইনটা হচ্ছে যদি আদর্শ দ্রবণ হয়, রাউল্টের সূত্র মেনে চলে। কিন্তু পজিটিভ ডেভিয়েশন এবং নেগেটিভ ডেভিয়েশন যারা দেখাচ্ছে তারা কিন্তু আদর্শ দ্রবণ নয়, তারা হচ্ছে অনাদর্শ দ্রবণ, তার জন্যই পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। যদি ওরা আদর্শ দ্রবণ হতো তাহলে কিন্তু পজিটিভ নেগেটিভ ডেভিয়েশন দেখাতো না। যেহেতু অনাদর্শ দ্রবণ তাই এরা পজিটিভ মানে ধনাত্মক বিচ্যুতি এবং নেগেটিভ ডেভিয়েশন মানে ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। তাহলে আমি আবার বলছি, তাহলে পজিটিভ ডেভিয়েশন দেখালে গ্রাফগুলো উপরের দিকে হতো, আর নেগেটিভ ডেভিয়েশন দেখালে পরে গ্রাফগুলো নিচের দিকে হয়। এবার দেখো, আমরা আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের মধ্যে যদি একটু পার্থক্য করার চেষ্টা করি, আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণ, তো এদের মধ্যে আমি কোন কোন বিষয়ের উপর পার্থক্য করতে পারবো? একটা হচ্ছে রাউল্টের সূত্র। তো তোমরা জানো আদর্শ দ্রবণগুলো রাউল্টের সূত্র সম্পূর্ণভাবে মেনে চলে, যে কোনো উষ্ণতাতে এবং যে কোনো গাঢ়ত্বেই রাউল্টের সূত্র সম্পূর্ণভাবে মেনে চলে। আর অনাদর্শ দ্রবণগুলো যে কোনো উষ্ণতা এবং যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলবে না আর কি। অণুগুলির মধ্যে আকর্ষণ বল, এটার উপর আমরা পার্থক্য করতে পারি। অণুগুলির মধ্যে আকর্ষণ বল, তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে সমজাতীয় অথবা অসমজাতীয় অণুগুলির আকার, আকৃতি, রাসায়নিক প্রকৃতি এবং আকর্ষণ বল একই রকম হয়। কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে সমজাতীয় বা অসমজাতীয় অণুগুলির মধ্যে আকর্ষণ বল আলাদা হয়।
বেশিও হতে পারে, আকর্ষণ বল কম হতে পারে। যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ঋণাত্মক বিচ্যুতি দেখব, আর যদি আকর্ষণ বল কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন দেখব। 3 নম্বর পয়েন্টটা যেটার উপর করতে পারি সেটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং। তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে তো আমরা জানি যে এক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং মানে দুটো দ্রবণ মেশালে পরে আয়তনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0 হবে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু 0 হবে, কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং কিন্তু 0 হবে না। তাহলে অনাদর্শের ক্ষেত্রে আমরা কি ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 বলবো। আরেকবার একটু মনে করিয়ে দিই, যারা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, যারা পজিটিভ ডেভিয়েশন দেখাবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেল্টা ভি মিক্সিং এর মানটা যত আসবার কথা তার থেকে তাদের ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি হবে। আর যারা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে তাদের ক্ষেত্রে কিন্তু মোট আয়তনটা যেটা আসবার কথা তার থেকে কম হবে। আরেকটি পয়েন্টের উপর করতে পারি সেটা হচ্ছে ডেল্টা এইচ সলিউশন, অর্থাৎ এনথালপির পরিবর্তনের উপর। আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন 0 হয়, অর্থাৎ দুটো দ্রবণ মেশালে পরে তাপের কোনো পরিবর্তন বলতে তাপের শোষণ বা উদ্ভব কোনোটিই হয় না। কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচ সলিউশন নট ইকুয়াল টু 0, অর্থাৎ তাপের উদ্ভবও হতে পারে, তাপের শোষণও হতে পারে। এবার আমরা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ এবং ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য করব। দেখো, তোমরা তো এটা জানোই যে যে সমস্ত দ্রবণগুলো, মনে করো এ আর বি দুটি উদ্বায়ী তরলের মিশ্রণে দ্রবণটি তৈরি হয়েছে। তো ধনাত্মক বিচ্যুতি যে সমস্ত তরল প্রদর্শন করে তাদের ক্ষেত্রে তোমরা জানো যে এ আর বি এই দুটো তরলের মধ্যে আকর্ষণ বলের মান এইটা এ এ অথবা বিবি মানে ইন্ডিভিজুয়াল অণুগুলির থেকে আকর্ষণ বলের থেকে কম হয়। কিন্তু যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে এ আর বি এর আকর্ষণ বলের মান ইন্ডিভিজুয়াল এ এ এবং বিবি অপেক্ষা বেশি হয়। তো দেখো, যে সমস্ত তরলজোড় ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে বা যে সমস্ত দ্রবণগুলো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন তো গ্রেটার দেন 0 হয়। তার মানে এই সমস্ত তরলগুলো মেশালে পরে তাপের শোষণ হয়। আর যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন লেস দেন 0, অর্থাৎ তাপের উদ্ভব হয়, অর্থাৎ দ্রবণটি গরম হয়ে যায়। আর যদি ডেল্টা এইচ সলিউশন গ্রেটার দেন আর লেস দেন 0 না হতো, মানে ডেল্টা এইচ সলিউশন যদি দুক্ষেত্রে সমান সমান শূন্য হতো, তাহলে তো আর অনাদর্শ দ্রবণ বলতাম না। আর অনাদর্শ দ্রবণ না বললে তাহলে ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতি কোনো প্রদর্শনের কোনো কথাই আসতো না, তখন তো সেটা আদর্শ দ্রবণ হয়ে যেত। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর পয়েন্ট যেটার উপর পার্থক্য করতে পারি আমরা, সেটা হচ্ছে যে সমস্ত দ্রবণ ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে তো আমরা, আচ্ছা এবার দেখো, যে সমস্ত দ্রবণ আদর্শ দ্রবণ হয়, আদর্শ, তাদের ক্ষেত্রে কি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, P = P1 + P2 x1 P1 0 + x2 P2 0। আদর্শ দ্রবণের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এটাই হচ্ছে রাউন্ডের সূত্র। কিন্তু দ্রবণটা তো আর আদর্শ নয়, দ্রবণটা তো অনাদর্শ দ্রবণ। অনাদর্শের মধ্যে আবার কি ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণ। তো তাদের ক্ষেত্রে কি হবে, তুমি যে বাষ্পচাপটা পাবে P ড্যাশ, সেটা গ্রেটার দেন এই যে রাউন্ডের সূত্র থেকে যে বাষ্পচাপটা পাচ্ছি তার থেকে বেশি হবে, তার জন্য ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে। আর ঋণাত্মক বিচ্যুতি যারা প্রদর্শন করে তাদের ক্ষেত্রে তুমি যে বাষ্পচাপটা পাবে সেই বাষ্পচাপের মানটা রাউন্ডের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা কম হবে। ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণগুলো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে, আর ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী তরলগুলো বা দ্রবণগুলো সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ প্রদর্শন করে। অর্থাৎ আমরা এখানে দুটো শব্দ
নতুন জানলাম সেটা হচ্ছে একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ আর একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এবার আমরা সেটা সম্পর্কে প্রথমেই আমরা জানবো অ্যাজিওট্রপিক মিশ্রণ কি। যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযোজিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি মানে পার্সেন্টেজ ভাবতে পারো তোমরা, সংযুতি সম্পূর্ণ একরকম হয়, তাদের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। আচ্ছা, এবার এই ব্যাপারটা আমি একটু একটা ছবি এঁকে বোঝাচ্ছি তোমাদেরকে। অ্যাজিওট্রপিক মিশ্রণ আমরা কাদেরকে বলবো, যেমন আমি দেখাচ্ছি, ধরো এমন একটি তরল দ্রবণ রয়েছে বা মিশ্রণ রয়েছে যেখানে এ আর বি, তাহলে এ আর বি এই দুটো মিশে দ্রবণ তৈরি হয়েছে। মনে করো এই তরলের মধ্যে এ রয়েছে, এ আর বি এর অনুপাত রয়েছে মনে করো 1:5, মানে এ 1 ভাগ থাকলে বি 5 ভাগ রয়েছে। এবার যদি এমন হয় যে এরা পাতিত হলে, বা তুমি ভাবতে পারো এরা বাষ্পীভূত হলে, বাষ্পের মধ্যেও এ আর বি এর অনুপাত এই একই রকম থাকবে, 1:5 এইরকমই থাকবে, সেই ধরনের দ্রবণ বা মিশ্রণকে আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ বলবো। আচ্ছা, এবার দেখো এই অ্যাজিওট্রপিক মিশ্রণকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, আরেকটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের, একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের, একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। দেখো একদম প্রথমে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। দেখো যেসব তরল জোড়ের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে যথেষ্ট মাত্রায় ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, সে সমস্ত তরল মিশ্রণের একটি নির্দিষ্ট সংযুতিতে মানে পার্সেন্টেজে ভাবতে পারো তোমরা, এই ধরনের অ্যাজিওট্রপিক মিশ্রণ গঠিত হয়। এই নির্দিষ্ট সংযোজিত মিশ্রণের বাষ্পচাপ সর্বোচ্চ হয়, ফলে ওর স্ফুটনাঙ্কটা সর্বনিম্ন হয়। আচ্ছা, এবার এই জায়গাটাতে তোমাদের একটু কনফিউশন অ্যারাইজ হতে পারে যে বাষ্পচাপ সর্বোচ্চ হলে পরে স্ফুটনাঙ্ক কি করে সর্বনিম্ন হয়। দেখো আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এই ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে মনে করো পাত্রের মধ্যে এ আর বি তরলের মিশ্রণ রাখা আছে। এবার আমরা তো জানি স্ফুটনাঙ্ক মানে একটা তরল কখন ফুটতে থাকে, যখন এর উপরে যে বাষ্পটা থাকে সেই বাষ্পের চাপটা বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায়, বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তখনই এই তরলটি ফুটতে থাকে, অর্থাৎ তার স্ফুটন শুরু হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো বাইরের বায়ুমণ্ডলীয় চাপের মান 100 আর ভেতরের বাষ্পচাপটা সেটা মনে করো 20, তাহলে কি, যদি 20 হয় তাহলে কি তোমাকে তাপ প্রয়োগ করতে হবে এখানে, তাহলে এটাকে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে কি হবে, ক্রমাগত এখানে বাষ্পের পরিমাণটা বাড়তে থাকবে, বাড়তে মানে এর মধ্যে আরো যদি 80 ইউনিট বাষ্প জমা হয়, তবে গিয়ে এই তরলটার উপরে যে বাষ্পটা জমা হয়েছে তার বাষ্পচাপটা বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যাবে, তখন তরলটা ফুটতে থাকবে। তার মানে এখানে কি তোমাকে আরো 80 ইউনিট বাষ্প বাড়াতে হবে। এবার 80 ইউনিট বাষ্প বাড়ানোর জন্য তোমার এটাকে অনেক তাপ প্রয়োগ করতে হবে, তাপমাত্রা অনেক বাড়াতে হবে। আচ্ছা, কিন্তু যদি আগে থেকেই তোমার বাষ্পচাপটা বেশি হয়ে থাকে, ধরো 50 ইউনিট আগে থেকে বাষ্পচাপ হয়ে আছে, মানে বেশি হয়ে আছে বাষ্পচাপ, তাহলে কি মাত্র 50 ইউনিট, মানে কম তাপ প্রয়োগ করতে হবে, কম তাপমাত্রা বাড়াতে হবে।
আর কম তাপমাত্রা বাড়ানো মানে কি স্ফুটনাঙ্ক কমে যাওয়া। এই কারণে আমি বললাম যে সমস্ত তরল রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে, ধনাত্মক বিচ্যুতি মানে কি ওদের অলরেডি বাষ্পচাপটা বেশি, সে সমস্ত তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম হয়, কিন্তু একটি নির্দিষ্ট সংযুতিতে এই স্ফুটনাঙ্কের মান বিশুদ্ধ যে তরলগুলো রয়েছে তাদের তুলনাতেও কম হয়। যেমন তুমি সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের কিছু কি বলবো এক্সাম্পল দিতে পারো, যেমন ওজনগত হিসাবে ইথানল এবং জলের মিশ্রণ, ইথানল 95.6% এবং জল যদি 4.4% মেশাও তাহলে পরে এরা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ গঠন করবে। ঠিক তেমনি এবার আমি তাহলে ঠিক তার বিপরীতটা হবে, সেটা হলো সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে তোমরা দুটো জিনিস তো বুঝতে পারছো। সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ কারা প্রদর্শন করবে? যারা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করা মানে ওদের বাষ্পচাপ, মানে ওই সমস্ত দ্রবণের একটি নির্দিষ্ট সংযোজিতে ওদের বাষ্পচাপটা রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা কম হবে। যদি বাষ্পচাপ কম হয় তাহলে কি তার স্ফুটনাঙ্কটা অনেক বেশি হবে, বেশি তাপ দিতে হবে, তবে গিয়ে ওটা ফুটবে, স্ফুটন শুরু হবে। তাহলে এরা তখন সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ গঠন করবে। তো এরকম কিছু সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণে তুমি উদাহরণ দিতে পারো, যেমন নাইট্রিক অ্যাসিড এবং জলের মিশ্রণ। নাইট্রিক অ্যাসিড 60% জল থাকে, নাইট্রিক অ্যাসিড 68% জল 32%, এরকম কিছু উদাহরণ দিতে পারো। এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি যে অনাদর্শ দ্রবণে যদি আমরা লঘুতা বৃদ্ধি করি, অর্থাৎ অনাদর্শ দ্রবণকে যদি আরো লঘু করি, তবে সেই দ্রবণটি কিন্তু আদর্শ দ্রবণের মতো আচরণ করবে।